ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম, জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। প্রিয় বন্ধুগণ, দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। নমস্কার, এই খোলা আড্ডা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা জানেন বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং কয়েক ঘন্টা আগে যে খবর পাওয়া গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগপত্র জমা দিয়ে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। বাংলাদেশের দায়িত্ব আপাতত নিয়েছে সেনাবাহিনী। সেনাপ্রধান জানিয়েছেন কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকার তৈরি করা হবে। বাংলাদেশ এখন ঠিক কি অবস্থায় আছে? এই পরিস্থিতি বাংলাদেশে এই পরিস্থিতি আসতে তাদের দীর্ঘদিনের একটি আন্দোলন এবং রক্তক্ষয়ী সংগ্রাম এবং শত শত প্রাণ সেখানে চলে গেছে। আমরা বাংলাদেশের এখনকার পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে আজকের এই বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সরাসরি যোগ দিচ্ছেন ডক্টর রাজীব নন্দী। রাজীবের একটু পরিচয় আপনাদের দিয়ে রাখি। রাজীব আমার ভাতৃপ্রতিম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর এবং তার আগে অধ্যাপনায় আসার আগে রাজীব দীর্ঘদিন সংবাদপত্রের সঙ্গেও যুক্ত ছিল এবং এখন এই আন্দোলনের ভেতর থেকে দেখার অভিজ্ঞতা তার হয়েছে। আমি যখন আজকে বিকেলে রাজীবকে ফোন করেছিলাম, রাজীব তখন বিজয় মিছিলে ছিল এবং জাতীয় পতাকা উত্তোলন করছিল। আমি রাজীবের কাছে বাংলাদেশের অবস্থা এবং তার তাৎপর্য এবং তার রাজনৈতিক যে তার বিশ্লেষণ সমস্তটাই ধাপে ধাপে জানতে চাইব। রাজীব, তুমি প্রথমে আমাদের বলো যে বাংলাদেশের এখন পরিস্থিতিটা ঠিক কিরকম দেখছো তুমি? নমস্কার, আদাব সুব্রতদা। আপনাকে বাংলাদেশ থেকে আমাকে আপনার সেশনে অতিথি হিসেবে রাখার জন্য। আমি আপনার ইউটিউবের একজন নিয়মিত গ্রাহক এবং আপনার সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণের একজন নিয়মিত শ্রোতা দর্শক। করোনা পরবর্তী সময়ে যে আপনার যে একটা অনেকটা এটাকে কি বলবো যে স্বাধীন মুক্ত দৈর্ঘ্য সাংবাদিকতা, এটাকে আমি সবসময় স্বাগত জানিয়েছি এবং আপনার পেশাগত জীবনের অবসরকালীন সময়টা চমৎকার আপনি একটা সাংবাদিকতা সময়ের মধ্যে যাচ্ছেন এবং এই পরিসরে আজকে আপনার সাথে আমিও আড্ডায় যুক্ত হয়েছি। এতদিন পর্যন্ত আমি ছিলাম আপনার শ্রোতা দর্শক, আজকে আমি আপনার একজন পার্ট। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কিন্তু যে পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের দক্ষিণের একটি শহর যে চট্টগ্রাম, সেই চট্টগ্রামের কেন্দ্রে একটা আপাত শান্ত স্নিগ্ধ একটা আবাসিক এলাকায় বসে যখন আমি কথা বলছি, আমার মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। প্রথমত হচ্ছে আমি যে শহরে বসে আছি সেই শহরের চারপাশে একটি স্বতঃস্ফূর্ত বিক্ষুব্ধ মানুষের বিজয় মিছিল হচ্ছে। ঘরে ঘরে দীর্ঘদিন ধরে তার প্রিয় দলকে হারানোর মনোবেদনায় মানুষ মন খারাপ করে আছে এবং সাংবাদিকরা প্রচন্ড রকম একটা ব্যস্ত দিন কাটাচ্ছে
ব্যবসায়ীরা সন্তর্পণে তার ব্যবসা গুটিয়ে যার যার বাসায় চলে যাচ্ছে। এখন সন্ধে, এখন বাংলাদেশ সময়ের রাত 8:45। তো আমরা জানি না কালকে সকালবেলা আমরা জটিলেশ্বর মুখোপাধ্যায়ের মতো সে গাইবো কিনা এই কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। হুম কারণ আমরা একটা অজানা গন্তব্যের দিকে যাত্রা করেছি। হুম আমরা জানি যে এই পরিস্থিতি আমাদের জন্য অনিবার্য ছিল। যে জেদাজেদি, যে ভয়াবহ হুম অভ্যুদয় এবং যে ভয়াবহ গণ অভ্যুত্থানের সম্মুখীন আমরা জাতিগতভাবে হয়েছি, এটিকে ঠেকিয়ে রাখা কোনো রকমভাবেই সম্ভব ছিল না, এটি অনিবার্য হয়ে উঠেছিল। হুম এবং একজন গণতন্ত্র পরায়ণ মানুষ হিসেবে, একজন শিক্ষক হিসেবে, শিক্ষার্থীদের সাথে সবসময় থাকি হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আমরা এমন একটা সময়ে যাচ্ছি। আপনার যে প্রশ্নটা যে মানে বাংলাদেশ এখন কেমন আছে বা কোন পরিস্থিতিতে আছেন, আমরা এমন একটা সময়ে আছি, এরকম একটা সময় আসবে সেটা আমরা জানতাম, কিন্তু সেটা যে আজকে আসবে সেটা গতকাল সন্ধ্যায় আমরা জানতাম না। তুমি যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে যদি যাই, যে আমরা আজকে যে অবস্থাটা বাংলাদেশে এখন দেখলাম, একটা গণ অভ্যুত্থান, সরকার পড়ে যাওয়া, সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া, এর পেছনে রয়েছে একটা রক্তক্ষয়ী সংগ্রাম এবং শত শত তরুণ যুবকের শহীদ হওয়া। তা তুমি যদি এর কারণগুলো আমরা প্রাথমিকভাবে যখন জেনেছিলাম, প্রথমে কোটা সংরক্ষণ নিয়ে আন্দোলন এবং সেইটা আরো বেশি ব্যাপ্ত হয়ে পড়া, তো এইটা যদি একটু তুমি একটু একটু আহ, তার প্রেক্ষিতটা যদি ব্যাখ্যা করো, যে এটা বাংলাদেশের প্রেক্ষিতে দেখুন, প্রেক্ষিতটা হচ্ছে একটা ব্যাপার কি যে আহ প্রথমত যে 2018 সাল থেকে এই সংকটের শুরু, যে কোটা চাকরি জীবনে কোটা থাকবে কি থাকবে না, বা কোটা সংস্কার করলে কতটুকু কোটা সাধারণ শিক্ষার্থীরা পাবে, কতটুকু কোটা মুক্তিযোদ্ধা সন্তানের জন্য, এবং কত শতাংশ কোটা অন্যান্য ক্ষেত্রে থাকবে। 18 থেকে নানান রকম দাবি দাওয়া, এবং এক পর্যায়ে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে অনেকটা রাগ ক্ষোভ করে বললেন যে আমি কোটা উঠিয়ে দিলাম। তারপর কোটা চলে গেল আদালতে, আদালত কর্তৃক রায় হলো, কিন্তু শিক্ষার্থীরা সেটা আবার সংস্কার চাইলো। শিক্ষার্থীরা সংস্কার চাওয়ার গত জুলাই মাস থেকে আমাদের যে বাংলাদেশ একটা নতুন ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেল। আমরা দেখলাম যে 2024-এর জুলাইয়ে যা ঘটলো সেটা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। প্রথমত 13 দিন ধরে শিক্ষার্থীদের আন্দোলন, তাদের দাবি দেওয়া, তাদের স্মারকলিপি পেশ, এবং একটা পর্যায়ে এসে তারা রাষ্ট্রপতি মহোদয়কে তারা প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা বিভাগ থেকে স্মারকলিপি দিল। আমরা অবাক হয়ে খেয়াল করলাম যে আমাদের কাছে যখন আমার শিক্ষার্থীরা থাকে না ক্লাসরুমে, তখন আমার উদ্বেগের ব্যাপার যে তারা কেন রাজপথে। আমি খোঁজ নিয়েছি যে আমার শিক্ষার্থীরা একটা গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে। তখন শিক্ষক হিসেবে আমি যে উদ্বেগ প্রকাশ করেছি, আমি দেখলাম ঠিক আমার সমান্তরাল রাষ্ট্র ততটুকুই উদাসীন তাদের প্রতি। তার কারণ একজন শিক্ষার্থী একটা স্বাধীন দেশে একদিনের জন্য কেন সে রাজপথে থাকবে? তাকে বুঝিয়ে, তার সাথে আলাপ করে, তার সাথে কথা বলে, একটা দ্বিপাক্ষিক মিটিং করে আমরা একটা আলোচনা করতে পারতাম, যেখানে রাশিয়া ইউক্রেন পর্যন্ত সংলাপের কথা বলছে, যেখানে গাজা ফিলিস্তিনের মধ্যে, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সংলাপের প্রক্রিয়ার কথা বলা হচ্ছে বিশ্ব পরিসরে। সেখানে কি আমার শিক্ষার্থীরা রাষ্ট্রের কাছে এত বড় প্রতিপক্ষ হয়ে গেল? আমরা অবাক হয়ে গেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিক্ষকদের ডাকলেন না, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তার শিক্ষা উপদেষ্টাদেরকেও ডাকলেন না। তিনি তার মতো করে এমন একটা বক্তব্য দিলেন যেটাকে আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বক্তব্যটা অসংবেদনশীল ছিল। এবং শিক্ষার্থী, যে প্রজন্মের শিক্ষার্থীদেরকে আমরা ডিল করছি, যাদের বয়স এখনো 27 বছরের মধ্যে, এবং যাদেরকে বৈশ্বিক পরিমণ্ডলে বলা হচ্ছে জেনারেশন জেড, অর্থাৎ প্রজন্ম, প্রযুক্তি প্রজন্ম, তারা তো আসলে ঘরেও রাগ অভিমান করে, তারা সম্পর্কের মধ্যে রাগ অভিমান করে, সুতরাং তারা রাস্তাতেও রাগ অভিমান করেছে রাষ্ট্রের সাথে। সেই রাগ অভিমানের চূড়ান্ত অভ্যুত্থান তারা দেখালো। তারা কোটা সংস্কার করতে গিয়ে তারা একটা রাষ্ট্র সংস্কারে হাত দিয়ে দিল। আমরা অনেকটা এরকম, আমরা রাবণের মতো বোকা হয়ে আমরা হনুমানের লেজে আগুন দিয়ে দিলাম। বাহ, চমৎকার বললে এটা। কিন্তু একটা জিনিস হচ্ছে, এর যে এই যে কোটার যে আন্দোলন, মানুষের চাকরির যে, বাংলাদেশে এবং অবশ্যই আমাদের ভারতেও এখন বেকারত্ব একটা খুব বড় সমস্যা। চাকরি পাচ্ছে না শিক্ষিত, তুমি ছাত্রদের সঙ্গে ভীষণ মেলামেশা করো, আমি জানি ছাত্রদের সমস্যাগুলো তুমি জানো। বাংলাদেশে ভয়াবহ বেকারত্ব, এবং আমি বিভিন্ন লেখা পড়ছিলাম, তাতে একটা জবলেস গ্রোথের কথা বলা হচ্ছে, যে বাংলাদেশের অর্থনৈতিকভাবে বাংলাদেশের যে উন্নতি হয়েছে সেটা একটা গ্রোথ যে হয়েছে সেটা জবলেস।
হ্যাঁ, এবং যার ফলে প্রায় বাংলাদেশের একটা খুব বড় সংখ্যা, প্রায় 30% কর্মক্ষম মানুষের মধ্যে বোধহয় বেকারত্ব রয়েছে, সম্ভবত সংখ্যাটা এরকমই পার্সেন্টেজটা। তো সেইটা এবং তার সঙ্গে সীমাহীন দুর্নীতি, মুদ্রাস্ফীতি, এই প্রত্যেকটা কারণ এর সঙ্গে বোধহয় যুক্ত হয়েছে। তাই আন্দোলনটা শেষ পর্যন্ত আর শুধু ওইখানেই থাকলো না। এইটা তুমি তোমার একজন ইনসাইডার হিসেবে তুমি এখানে কিভাবে দেখছো? আমি আমি একজন, আমাকে যদি বলেন যে তুমি একটা রাজীব সম্পাদকীয় দপ্তরে বসে এই ঘটনাটাকে অ্যানালাইসিস করো, সম্পাদকীয় দপ্তরে যারা বসেন তারা সাধারণত নির্মোহ এবং নৈর্ব্যক্তিক এই দুটি শব্দ দ্বারা তাড়িত হন। একদম। আমি নির্মোহ থাকবো এবং নৈর্ব্যক্তিক থাকবো। আমি একটা কথা খুব পাবলিকলি বলে রাখি আপনার এই টক শোতে, আমি মনে প্রাণে এই সরকারের সমর্থক ছিলাম এবং এই সরকারের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে শাহবাগ গণজাগরণ থেকে শুরু করে সমস্ত রকমের সাংস্কৃতিক অভ্যুদয়ে আমরা এক একজন পার্ট ছিলাম। কিন্তু আমরা দুঃখের সাথে খেয়াল করলাম যে তৃতীয়বারের মতো তথাকথিত নির্বাচিত হয়ে আসার পরও এই সরকারের আমাদের আর দরকার ছিল না। কোনোভাবে আমাদের মধ্যবিত্তের কোনো পরামর্শ তার দরকার ছিল না। তিনি বাংলাদেশের বৃহৎ যে বুর্জুয়া গোষ্ঠী, বাংলাদেশের যে সবচেয়ে বড় বড় ব্যবসায়ী, তাদেরকে নিয়ে তিনি সংকটকালীন সময়ে বসছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো উপাচার্যদেরকে ডাকছেন না তার সংকটকালীন সময়ে। বাংলাদেশের শিক্ষাবিদদের তিনি ডাকেননি, তিনি তার পছন্দের কিছু মানুষকে ডেকেছেন। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এটা দাদা, যে আপনি দেখুন এই ছেলেরা যখন আন্দোলন করছে তখন বাংলাদেশে 3টা ঘটনা ঘটেছে যেটা বিশ্ব মিডিয়াতে আসেনি, ভারতীয় মিডিয়াতে যেটা জানেনি। কলকাতার প্রচুর বন্ধুদের মধ্যে আমার সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে, তারা মনে করছে তোমরা আওয়ামী সরকারের বিরোধিতা করছো, তার মানে কি তোমরা জামাতের ক্ষমতা চাচ্ছ। আমাদেরকে একটা বাইনারি অপশনে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃত সত্য কি? প্রকৃত সত্য হচ্ছে যে এই এই কোটা আন্দোলন চলতে চলতে 3টা বড় বড় ঘটনা ঘটেছে। প্রথমত হচ্ছে আপনাদের এখানে যেমন রাষ্ট্রের সর্বোচ্চ চাকরির একটা নাম আছে, আমাদেরকে আমরা এটাকে বলছি যে সিভিল সার্ভিস কমিশন, বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন, বিসিএস। রাষ্ট্রের সর্বোচ্চ চাকরির শিক্ষার্থীরা জানলো যে বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়, টাকা দিলে বিসিএস এর প্রশ্ন পাওয়া যায়। তখন আন্দোলনের মধ্যে এক ফোঁটা ঘি পড়লো। তারপর ওরা জানলো যে আমাদের দেশের প্রধান বন সংরক্ষক যিনি, তিনি হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন ক্ষমতা থাকার সময় এবং ক্ষমতা পরবর্তী সময়, এবং তিনি বিদেশে এই টাকাটা পাচার করেছেন। আগুনে দ্বিতীয় ফোঁটা পড়লো, তখনও কিন্তু জুলাইয়ের আন্দোলন চলছে। এবং তৃতীয় ফোঁটাটা পড়লো এরকম যে একজন সাধারণ ড্রাইভার তিনি প্রশ্ন ফাঁস করে তিনি 100 কোটি টাকা 200 কোটি টাকার মালিক হয়েছেন। তো স্বাভাবিকভাবেই যে ছেলেরা আন্দোলন করছে কোটা সংস্কার করে মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার জন্য, সে আন্দোলনের মধ্যেই জেনে গেল যদি সে মেধার ভিত্তিতেও পরীক্ষা দেয় তাও তার চাকরি পাওয়ার সম্ভাবনা নেই। কারণ প্রশ্ন ফাঁস হয়, কারণ বেকারত্ব, কারণ আমার হাতে চাকরি নেই। এখন কথা হচ্ছে, আমি যখন রাগ ক্ষোভের মধ্যে থাকবো, তখন আমি একজন যোগাযোগ বিদ্যার শিক্ষক, আমি যোগাযোগ পড়তে গিয়ে এটা জেনেছি যে যখন কমিউনিকেশন নয়েজ হয় তখন এক পক্ষকে চুপ থাকতে হয়, তাকে উইন করতে হয়। কিন্তু আমাদের সরকার এটা করেননি। আমরা বারবার বারবার শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের এক চট্টলার বীর পুরুষ মহিউদ্দিন চৌধুরীর সন্তান, এবং আমরা মনে করেছিলাম যে তিনি শিক্ষার্থীদের সাথে খুব দ্রুত বসবেন। কিন্তু তারা সবই করেছেন। তারা কোটা সংস্কার করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী 3 দিন আগেও বলেছেন যে আমাদের দরজা খোলা। কিন্তু আমরা দেখেছি যে পূর্ণিমা চলে যাওয়ার পর আর পূজা হয় না, অমাবস্যা চলে যাওয়ার পর আর পূজা হয় না, অর্থাৎ লগ্ন চলে যাওয়ার পর তারা পিড়িতে বসার চেষ্টা করছেন। প্রত্যেকটা স্টেশন তারা ফেল করছেন, প্রত্যেকটা ট্রেন তারা ফেল করেছেন। বিষয়টা এরকম না যে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এখানে আপনি যদি ক্রিকেটের ভাষায় বলেন, স্পষ্টভাবে শিক্ষার্থীরা ব্যাট করেছে, গভর্নমেন্ট এখানে বল করেছে। গভর্নমেন্ট স্লো বল দিলে শিক্ষার্থীরা ছক্কা হাঁকিয়েছে, গভর্নমেন্ট যখন টাইট বল দিয়েছে তারা কোনোভাবে তারা ক্রিজে টিকেছিল। এখানে আমরা আশা করেছিলাম গভর্নমেন্ট বল করা বন্ধ করবে। গভর্নমেন্ট বল করা বন্ধ করলে শিক্ষার্থীরা ব্যাট করার সুযোগ পাতো না। গভর্নমেন্ট যেটা 8ম দিন বলছে যে আমি শিক্ষাবিদদের সাথে তোমাদের বৈঠকে আহ্বান করছি, তখন শিক্ষার্থীরা বলছে রংপুরে আমার বন্ধু আবু সাইদ মারা গেল, আপনি তাহলে তার লাশের সাথে বসুন। তাহলে এখন প্রশ্ন, আবু সাইদ মারা যাওয়ার আগে কি তাহলে এই বৈঠকটা করা যেত না? কিংবা সারা দেশে 200 লাশ পড়ার পর যখন বলছে আমার গণভবনের দরজা খোলা, তখন শিক্ষার্থীরা বলছে আমরা খুনির সাথে বসতে চাই না। তাহলে আজকে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। এই টক শোতে আসার আগে আমি ভিডিওতে দেখছি আমার মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য তারা ভেঙে চুরমার করে দিচ্ছেন। তাহলে যে প্রধানমন্ত্রী নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে একটি দেশে পালিয়ে যাচ্ছেন,
তিনি তার নিজের বাবার মূর্তি ঠিক থাকবে কিনা সেটা নিশ্চিত করে যাননি। অর্থাৎ আমাদের দুঃখ হচ্ছে আজকে আমরা তো আজকে আর পালাতে পারবো না বাংলাদেশ ছেড়ে, আমরা তো কোনোদিন বাংলাদেশ ছেড়ে পালাবো না, কিন্তু আমার আমার দলের প্রধানমন্ত্রী আমাকে ছেড়ে পালিয়ে গেছেন। তিনি আওয়ামী লীগকে ধ্বংস করে বরঞ্চ নিজে সেফ এক্সিট নিয়েছেন। তার ছেলে আমেরিকায় থাকেন, তার মেয়ে দিল্লিতে চাকরি করেন, তিনি এখন লন্ডনে হয়তো রাজনৈতিক আশ্রয়ে থাকবে। আমি আমার শিশু সন্তানকে নিয়ে বাংলাদেশে থাকবো, আমার জন্য ইনি একটা অনিরাপদ বাংলাদেশে রেখে গিয়েছেন। আমার কাছে একজন নিম্ন মধ্যবিত্ত ঘরের শিক্ষক হিসেবে আমার কাছে এটাই প্রতিক্রিয়া। খুব সুন্দর রাজীব, তুমি খুব সুন্দর বললে। এই উদ্বেগ, তুমি যে উদ্বেগ প্রকাশ করলে, এই উদ্বেগ আমার মনে হয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের মধ্যেই রয়েছে, যে এরপরে যে সরকার আসবে, অন্তর্বর্তী সরকার হোক বা পরবর্তীকালে অন্য সরকার, সেই সরকারে কারা থাকবে এবং তারা কতটা সমস্ত মানুষের প্রতি তারা সংবেদনশীল হবে, সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। তোমার ওখানে থেকে এখন কি মনে হচ্ছে যে বাংলাদেশ এখন কোন পথে চলেছে, কতটা তুমি দেখতে পাচ্ছ? দাদা, প্রথমত হচ্ছে যে একটা সিজারিয়ান বেবি হওয়ার পর প্রথমত মায়ের যত্ন লাগে, সন্তানেরও যত্ন লাগে, এবং মা সন্তান দুজনে যখন একটা উভয় সংকটে থাকেন তখন ভালো মনোযোগ দিতে হয় ডাক্তারকে। আমি মনে করি যে আমার দেশের মা সন্তানকে ফেলে চলে গেছেন, মা নিজেই শঙ্কামুক্ত নন, সন্তানও সন্তানমুক্ত নন। এখন প্রশ্ন হচ্ছে কোন ডাক্তারের হাতে আমি সন্তানকে দিয়ে গেলাম, এটা খুব ইম্পর্টেন্ট। এখন এমন একজন ডাক্তার সন্তানকে দেখবে যে ডাক্তারকে হতে হবে মানবিক, যে ডাক্তারকে হতে হবে ভালো করে একজন নবজাতককে দেখতে পারার মতো বিশেষজ্ঞ। অর্থাৎ এই যে জেন জি যে প্রজন্ম যারা মুভমেন্ট করেছে, যে 6 জন সমন্বয়ক, আমার বিশ্বাস তাদেরকে ডাকা হবে, রাষ্ট্রপতি মহোদয় তাদেরকে ডাকবেন, সেনাপ্রধান এবং জাতীয় যে সরকারটা গঠিত হবে তারা প্রত্যেকেই জানতে চাইবে যে কোটা সংস্কারের পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে তোমাদের প্রত্যাশা কি, তোমরা কেমন রাষ্ট্র চাও। কারণ বাংলাদেশে যে শিক্ষার্থীরা এই রাষ্ট্রকে একটা বৈপ্লবিক পরিবর্তনের দিকে নিয়ে গেল, আমি কিন্তু সুস্পষ্টভাবে বলছি বৈপ্লবিক পরিবর্তন, অবশ্যই, কারণ গণ অভ্যুত্থান সবসময় বৈপ্লবিক পরিবর্তন আনে না। আমার প্রত্যাশা এটি একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। এবং কোটামুক্ত দেশ চাওয়া মানে হচ্ছে দাদা বৈষম্যহীন বাংলাদেশ চাওয়া, শোষণ মুক্ত বাংলাদেশ চাওয়া। সুতরাং শোষণ মুক্ত, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য তোমাদের প্রত্যাশা কি? আমরা 1971 সালের 17 এপ্রিল আমাদের মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশে দাঁড়িয়ে বলেছিলাম সাম্য, মৈত্রী, স্বাধীনতা, মানবিক মর্যাদা এবং সমতার, ন্যায় বিচার, সমাজতন্ত্র। আমাদের এই মূলনীতির মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হবে এবং আমরা সেটা স্বাধীন করে দেখিয়েছি। আমরা মনে করি বঙ্গবন্ধু পাকিস্তানে অন্তরীণ থাকা অবস্থায় বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যদি বাংলাদেশ স্বাধীন করতে পারি, আমরা শেখ হাসিনার অনুপস্থিতিতেও আমরা সত্যিকার অর্থেই আওয়ামী লীগের মধ্যেও সংস্কার আনতে পারবো, আমাদের মধ্যেও স্বস্তি আনতে পারবো এবং বাংলাদেশটাকেও ঠিক পথে রাখতে পারবো বলে আমরা মনে করি। আজকে আমি খবর দেখছিলাম বাংলাদেশের একটা টিভি চ্যানেলে, ইউটিউবে, তাতে দেখছিলাম যে কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে, বাংলাদেশের আওয়ামী লীগের বিভিন্ন দপ্তর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ঢাকায় সদর দপ্তর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জেলাতেও বোধহয় এরকম হচ্ছে। তো এইটা কি স্বাভাবিক ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষের, না এর পেছনে অন্য কিছু আছে? দাদা, এখানে দুটো ব্যাপার ঘটতে পারে। একটা হচ্ছে একটি সরকার 3 দফা ক্ষমতায় আছে এবং আন্তর্জাতিকভাবে সেটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বলা হচ্ছে যে এইটি একটি তথাকথিত নির্বাচন। এবং আমরা জানি যে একটা কথা বলা হয় যে ভারত যদি বা সাউথ ব্লক যদি ক্ষমতায় না চায়, কাউকে বাংলাদেশে ক্ষমতায় তারা থাকতে পারে না। আমার মনে হয় যে ভারত যে দুটি জায়গায় খুব শক্তিশালী, তার মধ্যে একটি হচ্ছে সেনাবাহিনী আর একটি হচ্ছে নির্বাচন। অর্থাৎ ভারতের সেনাবাহিনী আজকে 75 বছর তারা কিন্তু রাজভবনে গিয়ে বলেনি যে আমরা ক্ষমতা চাই, কারণ তাদের সেটা দরকার হয়নি। আবার ভারতের আমরা সর্বশেষ যে নির্বাচন দেখলাম, সেই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে যতই বিতর্ক থাকুক, এটিও ঠিক যে কংগ্রেস জোট সেই প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী মেনে নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, নির্বাচন ব্যবস্থা এবং সেনা ব্যবস্থা এই দুটোতেই আমরা ভারত থেকে অনেক অনেক পিছিয়ে আছি। আমরা দুটোকেই ব্যবসায়িক, বাণিজ্যিক এবং চূড়ান্ত দলীয়করণের পথে নিয়ে গেছি, সত্যি কথা। এবং এটা নিতে গিয়ে আমরা নিজেদের একটা আত্মহননের জাতির দিকে পরিণত করেছি। আমরা গত 15 বছর খুব সুখী ছিলাম, আমরা মনে করেছি যে আমরা আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির নেতৃত্বে ছিলাম, কিন্তু আসলে কি আমরা ছিলাম কি সত্যিকার অর্থে একটা
ধর্ম নিরপেক্ষ ইহজাগতিক সেকুলার বাংলাদেশ গড়ার পক্ষে ছিলাম। আমরা দেখেছি যে বাংলাদেশের পাঠ্য বই থেকে কিভাবে রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে জীবনানন্দ দাশ, সত্যেন্দ্রনাথ বসুর কবিতাকে বিসর্জন দেওয়া হয়েছে। তো সুতরাং আমি যদি এটা রেসটা নিয়ে আজকে অনেক আলোচনা করতে হবে। আমাদের প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শহীদ তাজউদ্দিন এবং জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ঢেলে সাজাবে। দুঃখের বিষয় হচ্ছে এখন যে বলা হচ্ছে যে এই পুরো আন্দোলনের পেছনে জামাত, বিএনপি, স্বাধীনতা বিরোধী অপশক্তি ছিল, যারা এই কথাটা বলেছেন, শাসক দলের নেতারা বলেছেন, তাদের প্রতি একটা প্রশ্ন, তারা যদি আজকে এত শক্তিশালী হয়ে ওঠে তাহলে তাহলে আপনারা 16 বছর ধরে ক্ষমতায় থেকে কি করছেন? এবং দেখুন দাদা, যারা আন্দোলন করছে, আপনারা ভারতবর্ষ থেকে হয়তো আপনি ইউটিউবের রেফারেন্স দিয়েছেন, তো আমি ইউটিউবের রেফারেন্স দিয়ে বলছি যে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের প্রত্যেকের গড় বয়স 22 থেকে 27-এর মধ্যে। তাহলে তাদের কৈশোরকাল, তাদের বয়সন্ধিকাল, তাদের যৌবনকাল তিনটাই ঘটেছে আওয়ামী লীগের শাসনামলে। তার মানে আমরা শুধু ইমারতের উন্নয়ন করেছি, বাংলাদেশে বড় বড় মেট্রো রেল করেছি, আমরা পদ্মা সেতু করেছি, আমরা পৃথিবীর বুকে অহংকার করার মতো স্থাপনা করেছি, কিন্তু অন্তঃসার শূন্য একটা সাংস্কৃতিক জাগরণ আমরা করতে পারিনি। আমরা অন্তঃসার শূন্য জাতিতে পরিণত হয়েছি। আমরা মনে করি যে আমরা ভেতর থেকে সাংস্কৃতিক ভাবে একটা রুগ্ন জাতিতে পরিণত হয়েছি। আমাদের আমাদের আমরা আমরা ভেতর থেকে বঙ্গবন্ধু চেতনাকে ধারণ করতে পারিনি। আমরা ভেতর থেকে ইহজাগতিক চিন্তা, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ, আমরা যে একটা একটা জাতীয়তাবাদী সরকার গঠন করব, সেটারও ন্যূনতম কর্মসূচি আমাদের হাতে ছিল না। আমাদের জাতীয় বুর্জোয়ারা ঠিকভাবে আমাদেরকে শাসন করতে পারেনি, তারাও ব্যর্থ। আমার আর একটা শেষ প্রশ্ন, মানে এটা সময় প্রায় শেষ হয়ে এসছে, 30 মিনিট হয়ে গেছে, আমরা একটু ছোট্ট করে তুমি যদি বলো যে এখন আন্দোলনে যারা রয়েছে ছাত্র এবং অন্যান্য, এরপরে আরো রাজনৈতিক নেতাদের নিয়ে জাতীয় সরকার তৈরি হবে, এই এই যে সরকার তৈরি হবে, এই সরকারের আমলে সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত মানুষ, অর্থনৈতিক অবস্থার মানুষ, তারা কি সবাই খুব ভালোভাবে থাকতে পারবে বলে তুমি মনে করছো? না এখনো পর্যন্ত আমার মনে হয় যে এটা বলার মতো এখনো সময় আসেনি? আমি মনে করি এই প্রশ্নের মধ্যে উত্তরটা আছে। কারণ এই যে আপনি আমাকে প্রশ্নটা করছেন, একই প্রশ্ন কিন্তু আমিও আপনাকে টেলিফোনে করতে পারি। দাদা, আপনার দেশে একটি নির্বাচিত সরকার আছে, সুতরাং আপনি কি চান যে আপনার পরিবার পরিজন, আপনার সহকর্মীকে নিয়ে আপনি সুন্দরভাবে আপনার দেশে স্বাধীনভাবে বেঁচে থাকবেন? আমি মনে করি আজকে এই প্রশ্নটা ফিলিস্তিনেও হচ্ছে, আজকে এই প্রশ্নটা ভেনিজুয়েলাতে হচ্ছে, আজকে একই প্রশ্ন ভারতে হচ্ছে, ফ্রান্সেও হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে, ফ্রান্সেও হচ্ছে, হ্যাঁ ফ্রান্সেও হচ্ছে। আচ্ছা, গতকাল ভেনিজুয়েলাতে এই প্রশ্ন উচ্চারণ হয়েছে, আমি কি ঠিকভাবে বাঁচতে পারবো? হ্যাঁ, কেনিয়াতে ভয়ঙ্কর আন্দোলন চলছে, সারা পৃথিবীতে ভয়ঙ্কর আন্দোলন চলছে, সারা পৃথিবীতে চলছে, গাজা অবরুদ্ধ। সুতরাং আমি মনে করি সারা পৃথিবী এখন একটা যুদ্ধ উন্মাদ। সারা পৃথিবীতে আমার বয়সী মানুষরা কথা বলছে, আমার মেয়ের বয়সী ছেলেরা বাঁচতে চাচ্ছে, আপনার বয়সী মানুষরা আমাদেরকে পরামর্শ দিচ্ছে। এখানে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীতে এখন একটা নতুন জেনারেশন এসেছে, যাদেরকে বলা হচ্ছে জেন জি, অর্থাৎ জেনারেশন জেড। এই প্রজন্মে সব সময় অস্থির, তারা সৃজনশীল, তারা ভয়াবহ আত্মঘাতী এবং তারা পরিবর্তনকামী। তাদেরকে যদি সঠিকভাবে আমরা গাইড করতে না পারি, মিলেনিয়াম জেনারেশনরা, আপনারা যদি আমাদেরকে গাইড করতে না পারেন, আমরা যদি তাদেরকে গাইড করতে না পারি, তাহলে তারা বিপদগামী হবে। আর এই বিপদগামিতার খেসারত আমাদেরকে দিতে হবে বহু বছর। আমি আশা করছি আমাদের প্রজন্মের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে এই আন্দোলনের প্রতি। এই আন্দোলনের প্রথম দিকে আমি একটু নৈরাশ্যবাদী ছিলাম। আমি মনে করতাম যে আমি আমার শিক্ষার্থীদেরকে বলতাম, তোমরা কিছুই পড়ো না, সারাদিন মোবাইল ফোনে পড়ে থাকো, তোমরা লেখাপড়া করো না। কিন্তু আমি দেখলাম যারা মোবাইল ফোনে পড়ে থাকে, সারা দেশের ইন্টারনেট বন্ধ হলে তাদের ক্ষতি হয় না, ক্ষতি হয় দেশের অর্থনীতির। তো সুতরাং তারা দেখিয়ে দিল যে কিভাবে আসলে একটা আন্দোলন করতে হয়। আর একটা কথা আমি বলে শেষ করি, সেটা হচ্ছে আমাদের দেশে যে বড় বড় কনসার্ট গুলো হতো, জয় বাংলা কনসার্ট নামে একটা কনসার্ট হতো, যেটা আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে করা হতো। লক্ষ লক্ষ তরুণ সেখানে গিয়ে মুজিবের স্লোগান দিত, জয় বাংলা স্লোগান দিত, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন বলতো। ওই দর্শক শ্রোতারা এসে কিন্তু বলেছে শেখ হাসিনা স্বৈরাচার। তার মানে আমার অভিভাবক আমার সন্তানের শব্দ বুঝতে ব্যর্থ হয়েছেন। এটা সম্পূর্ণভাবেই নতুন প্রজন্মের আকাঙ্ক্ষাকে বুঝতে পারার ব্যর্থতা, নতুন প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধরতে পারার ব্যর্থতা। একটি আশঙ্কা এখানে থেকে যায়, সেটা হচ্ছে বারবার আমরা দেখেছি 1952, 62, 69, 90 বাংলাদেশের প্রত্যেকটা গণবিক্ষোভের পর কোনো না কোনো দল ক্ষমতায় এসেছে এবং তারা রাজনীতি করেছে। বাংলাদেশ কখনোই সেভাবে
মানে প্রত্যাশা অনুযায়ী সাড়া পায়নি। আমার বিশ্বাস এবার শিক্ষার্থীদের এই আন্দোলনের পরে যে সরকার প্রতিষ্ঠা হবে, আমি মনে করি মহান মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সাম্যবাদ এবং সহনশীল উদারনৈতিক মানবিক বাংলাদেশ গড়ে তোলার পথে আমরা হয়তো নতুন প্রজন্মকে সাথে পাবো এবং তারা আমাদেরকে নেতৃত্ব দিবে। রাজীব, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি চমৎকার বিশ্লেষণ করলে এবং তুমি তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ছাত্রদের সঙ্গে তোমার মেলামেশার যে অভিজ্ঞতা সেটা থেকে তুমি বিশ্লেষণ করলে এবং সেটা খুবই আমার মনে হয় আমাদের দর্শকরা সমস্ত বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্যে তোমার এই এই বিশ্লেষণটা ভীষণ দরকার ছিল। সমস্ত দর্শকের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা পরিস্থিতিতে তুমি তোমার মূল্যবান সময় আমাদের জন্য দিলে। আমি সমস্ত দর্শকদের কাছেও আমি আবেদন করব যে আপনারা যারা এই পুরো অনুষ্ঠানটি দেখলেন তারা কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আমি রাজীবকেও অনুরোধ করব যদি সেরকম কোনো উত্তর আপনার রাজীবের কাছে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করলে রাজীব নিশ্চয়ই সেটা দেখে নেবে এবং রাজীব তুমিও সেখানে নিশ্চয়ই উত্তর করবে। হ্যাঁ, সুব্রতদা, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি জানি যে মানসিক এবং ভৌগোলিক পরিবেশের মধ্যে আমরা আছি, এখানে গুছিয়ে বলাটা অনেক বেশি কঠিন একটা অবস্থা, এবং 8 ঘন্টা আগেও যে আমার মানসিক অবস্থার বা স্থিতি এখন এটা নাই। তারপরেও আমি মানে আপনার প্রোগ্রাম এবং আপনি এত চমৎকার ভাবে বলেন সব সময়, সেজন্য আমি আসলে আপনাকেই শুনতে এসেছি। আমি জানি না আমি কিভাবে ব্যাখ্যা করতে পেরেছি। অনেক ধন্যবাদ। আমার 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 ভালো লাগছে। আমি মনে করি যে আমি কথাগুলো বলতে পেরে হালকা হয়েছি এবং আমি মনে করি আমার পশ্চিমবঙ্গ সহ বাংলাভাষী বন্ধুরা কিছুটা হলেও সংশয় মুক্ত হবেন এবং কিছুটা হলেও হয়তো আমাদের আন্দোলন সম্পর্কে ধারণা পাবেন। সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে আমি রক্তিম শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রোগ্রামের মাধ্যমে। তোমাকেও অনেক ধন্যবাদ রাজীব এবং আমাদের সমস্ত দর্শক যারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এই অনুষ্ঠানটা এখানেই শেষ করছি।